স্মল বলে কি কি পার্ট? কোথা থেকে স্মল বল? স্মল বল মানে হচ্ছে জোরে জোরে, হ্যাঁ হ্যাঁ, ডুওডেনাম, জেজুনাম, আইলিয়াম। ঠিক আছে, তার মধ্যে ডুওডেনাম একটা স্পেশালাইজড অর্গান, হ্যাঁ। বাকি ডুওডেনাম বাদ দিলে তাহলে যেটা আমরা ইউজুয়ালি বলি স্মল ইন্টেস্টিন, ঠিক আছে। ডুওডেনাম তো ডেফিনেটলি, ডুওডেনাম তো আছে D1 D2 D3 D4, ঠিক আছে। স্টমাক টু ডিজে ফ্লেকচার। ডিজে এটা কি? এটা কি ফ্লেকচার? ডিজে ফ্লেকচার, ডুওডো জেজুনাল ফ্লেকচার। এখান থেকে শুরু হয় জেজুনাম অ্যান্ড আইলিয়াম, তাই তো? কত লেন্থ স্মল গাটের? এগুলো হঠাৎ হঠাৎ যখন এক্সট্রা থাকে, প্রবলেম থাকে, তখন জিজ্ঞেস করতে পারে স্মল বলের লেন্থ কত, হ্যাঁ। এগুলো তো ইয়ে করতে হয়, স্মল বলের লেন্থ কত? অ্যানাটমিতে পড়েছে তো, হ্যাঁ। কত স্মল বল লেন্থ? হ্যাঁ, গেস গেস গেস। 3 to 10 মিটার রেঞ্জ, অ্যাভারেজ 6 মিটার। হ্যাঁ, সো ইটস এ লং, বেসিক্যালি বলার উদ্দেশ্য হচ্ছে ইটস এ লং, ভেরি লং, তাই না? সো অ্যাভারেজ 6 মিটার ধরে চলতে হবে আর কি। তো এর মধ্যে ধরো এই ডিজে ফ্লেক্সার থেকে আইসি জাংশন, তার মধ্যে হচ্ছে জেজুনাম আর আইলিয়াম, তাই তো? এর মধ্যে কতটা জেজুনাম কতটা আইলিয়াম? জেজুনাম আর আইলিয়ামের মধ্যে কোনো মানে এক্সাক্ট পয়েন্ট আছে যে এই জেজুনাম শেষ হয়ে গেল, এই আইলিয়াম শুরু হলো? ডিউরোনাম আর জেজুনামের মধ্যে তো আছে ডিজে ফ্লেক্সার, হ্যাঁ। এটা হচ্ছে ডিজে ফ্লেক্সার, ঠিক আছে। ডিজে ফ্লেক্সার কি করে বোঝা যায়? এই কোয়েশ্চেন গুলো কিন্তু অপারেটিভে জিজ্ঞেস করে, হাউ টু আইডেন্টিফাই ডিজে ফ্লেক্সার। যেগুলো ক্লাসে বলি না, ওগুলো লিখে রাখবে, নোট করে রাখবে কোথাও কোথাও। এই কমন জিনিসই তো বলি, হ্যাঁ। হাউ টু আইডেন্টিফাই ডিজে ফ্লেক্সার, হ্যাঁ। তাহলে বুঝবে কি করে? অপারেশনের সময় বুঝবে কি করে? সি, এই কোয়েশ্চেন গুলো হচ্ছে অপারেটিভের সময় জিজ্ঞেস করবে, হাউ টু আইডেন্টিফাই ডিজে ফ্লেক্সার। কি করে বুঝবে? বুঝবে কি করে ডিজে ফ্লেক্সার? যে এখানে ডিউরাম শেষ, এখানে জিওনাম শুরু। ডিউরাম রেট্রোপেরিনাল স্ট্রাকচার না কি স্ট্রাকচার? রেট্রোপেরিনাল মোবাইল স্ট্রাকচার কোনটা, জেজুনাম না ডুওডেনাম? জেজুনাম। ডুওডেনামটা তো ফিক্স থাকে, তাই না? পোস্টারনালে ফিক্স থাকে। তাহলে ডিজে ফ্লেক্সার বোঝে কি করে? এই যে এখান থেকে ডিজে ফ্লেক্সার হলো, ফার্স্ট তুমি যদি স্মল বলটাকে টানো, ডিজে ফ্লেক্সারটাকে আর নাড়াতে পারবে না। ডিজে ফ্লেক্সার ইজ আ ফিক্সড পোর্শন, হ্যাঁ। ইফ ইউ পুল ইট, এই জায়গাটা ফিক্স থাকবে, হ্যাঁ, তাই তো? সো ইটস আ ফিক্সড পয়েন্ট, ডিজে ফ্লেক্সার ইজ আ ফিক্সড পয়েন্ট। তাহলে যে পয়েন্টটা ফিক্সড, ওইটা হচ্ছে ডিজে ফ্লেক্সার। আর ওর পাশ দিয়ে একটা ভেন যায়, এটা কি ভেন? এই যে একটা দেখা যাচ্ছে নীল রঙের ভেন, হুইচ ভেন ইজ দিস? হ্যাঁ, মেসেন্ট্রিক ভেন। কি ভেন? কি মেসেন্ট্রিক ভেন? ইনফিরিয়র মেসেন্ট্রিক ভেন। সো ডিজে ফ্লেক্সারের ঠিক পাশে বাঁ দিকে থাকবে হচ্ছে ইনফিরিয়র মেসেন্ট্রিক ভেন, ঠিক আছে। এইটা কি ভেন? এদিক দিয়ে যাচ্ছে, এটা কি ভেন? এটা যদি ইনফিরিয়র মেসেন্ট্রিক হয়, এটা কি ভেন হবে? সুপিরিয়র মেসেন্ট্রিক ভেনের দিকে, যেটা এইখানে এই স্প্লেনিক ভেনের সঙ্গে এইখানটা মিশবে, এসে এইখানটা মিশে তারপরে পোর্টাল ভেন। সো ডিজে ফ্লেক্সার কি করে আইডেন্টিফাই করে? ইটস আ ফিক্সড পার্ট। ইফ আই পুল দ্য জেজুনাম, প্রক্সিমাল জেজুনাম, যেখানটা ফিক্স হয়ে যাবে, দ্যাট ইজ দ্য ডিজে ফ্লেক্সার। আর তার বাঁ দিকে থাকবে হচ্ছে ইনফিরিয়র মেসেন্ট্রিক ভেন। সো দিস ইজ দ্য ওয়ে ইউ আইডেন্টিফাই ডিজে ফ্লেক্সার। এবার জেজুনাম আর আইলিয়ামের মধ্যে কোনো ডিমার্কেশন পয়েন্ট আছে? এক্স্যাক্টলি কোনো ডিমার্কেশন পয়েন্ট আছে? নেই, ঠিক আছে। নর্মালি জেজুনাম হচ্ছে প্রক্সিমাল 2/5, যার লেন্থ হয় অ্যাভারেজ। সো 40% উইল বি জেজুনাম, 60% উইল বি আইলিয়াম, ওকে। তো এর সাপ্লাই কি হয়? হু সাপ্লাইজ জেজুনাম আইলিয়াম? হ্যাঁ, হু সাপ্লাইজ আর্টেরিয়াল সাপ্লাই কি? হ্যাঁ, হ্যাঁ, মেসেন্ট্রিক আর্টারি। কি মেসেন্ট্রিক আর্টারি? হ্যাঁ হ্যাঁ, ইনফিরিয়র। এনি চয়েস? এটা কি ভেন? সুপিরিয়র মেসেন্ট্রিক ভেন। তাহলে এর পাশে কি ভেন, কি আর্টারি হবে? সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। তাহলে এই যে এই সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি, তাই না? ঠিক আছে, সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। আর দেখো তার বাঁ দিক দিয়ে সব ভেনগুলো, এই আর্টারিগুলো গেছে। সো দ্য হোল গাট, স্মল গাট, ইন্টেস্টিন, হ্যাঁ, জেজুনাম, আইলিয়াম ইজ সাপ্লাইড বাই সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। এর একটা ইম্পর্টেন্স আছে। কি ইম্পর্টেন্স? ধরো এখানে একটা থ্রম্বাস হয়েছে, হতে পারে তো এরকম জায়গায় থ্রম্বাস হয়েছে, সুপিরিয়র মেসেন্ট্রিক আছে, এখানে থ্রম্বাস হয়েছে বা এম্বলে দিয়ে আটকে গেছে করে। এবার তাহলে কি হবে? ব্লাড সাপ্লাই কি হবে? ব্লাড সাপ্লাই কি হবে? তাহলে কমে যাবে, তো ব্লাড সাপ্লাই যাবে না। তাহলে এবার
if it persists for long, what will happen? Exactly. So intestinal ischemia, ultimately intestine will be gangrenous. So যদি superior mesenteric artery তে এরকম পুরো থ্রম্বাস হয়ে যায়, the whole small gut may be gangrenous. তাহলে অপারেশন করে যদি পুরোটা বাদ দিতে হয়, তাহলে স্মল গাট পুরোটাই বাদ চলে গেল। হ্যাঁ, তাহলে এই কন্ডিশনটাকে কি বলে? ধরো ধরো একটুখানি কোনো রকমে এইটুকুনি রয়ে গেছে, 30-40 সেন্টিমিটার রয়ে গেছে, পুরোটাই গ্যাংগ্রিনাস হয়ে গেছে, তাহলে কি করতে হবে? ব্যাপারটা কি হবে তাহলে? পুরো ইন্টেস্টিন বাদ চলে গেল। হ্যাঁ, ধরো কথার কথা বলছি, ধরো এইখানটায় থ্রম্বাস আছে, তাহলে এই ভেসেলটা তো রয়ে গেল। সো এইটুকুনি ঠিক আছে, দিয়ে এইখান থেকে শুরু করে এই অবধি পুরোটাই গ্যাংগ্রিনাস, উই হ্যাভ টেকেন ইট আউট। তাহলে এই যে রেজাল্টেন্ট যে জিনিসটা হবে সেটাকে কি বলে? শর্ট বল সিনড্রোম। ভেরি গুড, শর্ট বল সিনড্রোম। ওকে, সো শর্ট বল সিনড্রোম, ইয়েস, এগুলো শর্ট নোট আসতে পারে, শর্ট বল সিনড্রোম। সো এটা এরকম ইয়েতে হতে পারে। আর কিছু হতে পারে শর্ট বল সিনড্রোম, যাতে ক্রনস ডিজিজ, মাল্টিপল সার্জারি লাগছে, বারবার কাটতে হচ্ছে, দে ক্যান ল্যান্ড ইন দিস থিং। ওকে, বা কোনো এমন একটা ট্রমা হয়েছে যে পুরো সুপিরিয়র মেসেঞ্জারি ট্রানজাকশন হয়ে গেছে, সেক্ষেত্রে ওরকম হতে পারে। হ্যাঁ, সো ইট ক্যান রেজাল্ট ইন শর্ট গাট সিনড্রোম। ওকে, ওগুলো আলাদা করে এগুলো শর্ট নোট আসতে পারে শর্ট গাট সিনড্রোম। শর্ট গাট সিনড্রোম হলে কি হয়? পেশেন্ট দেল বি ইন্টেস্টিনাল ফেলিওর। ওকে, পেশেন্ট যা খাবে অ্যাডিকুয়েট হবে না, সো দে নিড আ হোম টিপিএন। আগে তাই ছিল, এখন কি করা যায়? এই পেশেন্টদের বাঁচাতে গেলে কি করা যায়? আই হ্যাড ওয়ান অফ মাই পেশেন্টস। হ্যাঁ, কি করা যায়? কার সাথে কার? অতখানি ইন্টেস্টিন নেই, ট্রান্সপ্লান্ট। সো ইন্টেস্টিনাল ট্রান্সপ্লান্ট, স্মল ইন্টেস্টিনাল ট্রান্সপ্লান্ট এখন ইন্ডিয়াতে হয়। দেয়ার আর ভেরি ফিউ সেন্টার্স যেখানে হয়। আমার এক জুনিয়র করে আর কি, সো আই সেন্ট টু হার। আই গট ওয়ান পেশেন্ট এরকম, so I removed all the things. He was a veterinary surgeon, so he said, what's my option? I said, the only option is transplant, intestinal transplant. So we went to Bombay and did it. Now he's well. Okay, so that's the importance. কারণ এর পুরো সাপ্লাই আসে হচ্ছে এখান থেকে। ওকে, এবার বলো জেজুনাম আর আইলিয়ামের মধ্যে কি ডিফারেন্স? মানে এমনি মানে কি ডিফারেন্স? কোনো ক্যারেক্টারিস্টিক ডিফারেন্স কিছু আছে? মানে কারা কোনটা মোটা হয় বেশি? জেজুনাম বেশি মোটা হয় না আইলিয়াম বেশি মোটা হয়? হ্যাঁ, জেজুনাম ইজ স্লাইটলি থিকার। কত ডায়ামিটার হতে পারে? এগুলো আবার এক্সরেতে লাগবে, যখন এক্সরে আসবে তখন ডাইলেটেড গার্ড থাকলে জিজ্ঞেস করবো তখন। হ্যাঁ, সো এভরিথিং হ্যাজ অ্যান ইম্পর্টেন্স। কত ডায়ামিটার হতে পারে? এক্সরেতে একবার পড়েছিলাম, মনে আছে? 369 রুল পড়েছিলাম, ভুলে গেছেন? হ্যাঁ, ভুলে গেলে হবে না, সব ইট হ্যাজ টু বি কোরিলেটেড। তো আমি যেটা বুঝলাম পরীক্ষা নিয়ে, নো কোরিলেশন। হ্যাঁ, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শিফট করে গেলেই ব্যাস। আর এই স্যারেরাও কোনটা মনে রাখে? যেটা প্র্যাকটিক্যাল সেটাই মনে রাখে, তাই না? থিওরি পড়তে গেলে তো সে পারবো নাকি, কিন্তু যেটা কোয়েশ্চেনে, যেটা পরীক্ষায় জিজ্ঞেস করা, অ্যাবসলিউটলি প্র্যাকটিক্যাল, যেটা ডে টু ডে লাগে, যেটুকু মনে রাখতে হয় সেটুকুই জিজ্ঞেস করে পরীক্ষাতে, তো সেটুকু তো মানে বলতে হবে। সো জেজুনামের হচ্ছে 3 সেন্টি আপ টু 3 সেন্টিমিটার হতে পারে, আইলিয়াম একটু ছোট হতে পারে 2.5 সেন্টিমিটার। সো এক্সরেতে যদি মোর দ্যান 3 সেন্টিমিটার ডায়ালেটেশন হয়, তখন সেটাকে বলে অ্যাবনর্মাল হিসেবে ধরতে হবে, ডায়ালেটেড হিসেবে ধরতে হবে। ঠিক আছে? সো জেজুনাম ইজ থিকার, আইলিয়াম স্লাইটলি লেস থিকার। হ্যাঁ, ডায়ামিটার একটু কম হতে পারে। এর মধ্যে একটা প্লাইকা থাকে, প্লাইকা সেমিনোরেজ। সেটা কি? সেটা কি? সার্কুলার মিউকোসাল ফোল্ড, যাকে বলে ভালভুলি কনিভেন্টিস বা অর প্লাইকা সেমিনোরেজ। হ্যাঁ, যখন দেখবে এক্সরে দেখবে, তখন দেখবে পার্টিকুলারলি ডাইলেটেড হলে বোঝা যায়। এমনি যদি এমনি নর্মাল এক্সরে করো কিছুই বুঝতে পারবে না। দ্য মোমেন্ট দে আর ডাইলেটেড, হ্যাঁ, জেজুনাম অর ডাইলেটেড, দে বিকাম প্রমিনেন্ট। ওকে, ভালভুলি কনিভেন্টিস। তো ভালভুলি কনিভেন্টিস কোথায় বেশি থাকে? জেজুনামে বেশি থাকে। অ্যাজ ইউ কাম ডাউন টু আইলিয়াম, ওগুলো অনেক কমে যায় আর কি। ঠিক আছে? সো আইলিয়াম মিউকোসা মানে যদি এক্সরে করো, a bit characterless type, ঠিক আছে? বাট জেজুনাল মিউকোসা, দে আর হ্যাভিং দিস ভালভুলি কনিভেন্টিস। ওকে, আর জেজুনাল আর এই ইয়ার আইলিয়ামের যে ব্লাড ভেসেল, মানে এই যে এগুলো তো আর্কেট করে থাকে, ধরো এরকম ধরে এই সুপিরিয়র মেসেঞ্জারিক আর্টারি, তার বাঁ দিক থেকে এইগুলো সব ওঠে। ঠিক আছে? এর ডান দিক থেকে কি কি ব্রাঞ্চ যায় সুপিরিয়র মেসেঞ্জারিক আর্টারি? না,
এই ডান দিক থেকে SMA is continued as which artery? Ileocholic artery, হ্যাঁ, এই ইলিওকোলিক আর্টারি দেখো, এটা কোলন, ইলিওকোলিক আর্টারি। অ্যাপেন্ডিকুলার আর্টারি ইজ এ ব্রাঞ্চ অফ আইলিওকোলিক আর্টারি। এই যে এদিকে দেখো, এখান থেকে সুপিরিয়র ভেসেল ইজ কন্টিনিউয়াস অ্যাজ আইলিওকোলিক আর্টারি, হ্যাঁ, এখান থেকেই আইলিওকোলিক থেকেই। আর কি আর্টারি বেরোয় এখান থেকে? রাইট কোলিক আর্টারি বেরোতে পারে, হুইচ ইজ অ্যানাটমিক্যালি ইনকনস্ট্যান্ট, অনেক সময় থাকে না। আর মিডল কোলিক আর্টারি, বাকি সব আর্টারিগুলো বের হচ্ছে এখান থেকে। অ্যান্ড দে ফর্ম অ্যান আর্কেড, ঠিক আছে, দে ফর্ম অ্যান আর্কেড। জেজুনাল আর্কেডস আর মাচ মোর স্ট্রেট, ঠিক আছে, আর আইলিয়াল আর্কেড গুলো বিট কমপ্লিকেটেড, ছোট 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 অনেকগুলো ইয়ে হয়ে থাকে এখানটায়। জেজুনাল গুলো অনেকটা স্ট্রেট, এগুলো এন্ড করে কোথায়? ইন্টেস্টিনাল ওয়ালে গিয়ে। এটাকে কি বলে? ভাসা রেক্টা, ভাসা রেক্টা, ঠিক আছে, ওকে। তাহলে এর ইন্টেস্টিনের ড্রেনেজ কোথায়? ভেনাস ড্রেনেজ কোথায় হবে? কোন ভেনে হবে? যদি সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি সাপ্লাই হয়, তাহলে ড্রেনেজ কোথায় হবে? সুপিরিয়র মেসেন্ট্রিক ভেনেই হবে, হ্যাঁ। সো দে অল ড্রেন ইনটু সুপিরিয়র মেসেন্ট্রিক ভেন, ওকে। আর লিম্ফ নোড যা হবে সেটা কোন? লিম্ফ নোডস উইল বি অ্যালং দ্য আর্টারিজ। সো SMA গ্রুপ, SMA অ্যারাইজ করে কোত্থেকে? কোত্থেকে অ্যারাইজ করে SMA? SMA সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি, দে অ্যারাইজ ফ্রম ওটা কোন লেভেলে? হ্যাঁ, L1 লেভেলে, হ্যাঁ, ঠিক আছে। সো দে অ্যারাইজ ফ্রম L1 লেভেল, হ্যাঁ, ইয়া। এই যে সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি ইয়ে করে, এই যে সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি, তার ঠিক উপরে কি? এইটা কি অ্যাক্সিস? সিলিয়াক অ্যাক্সিস। তার ঠিক উপরে, 1 সেন্টিমিটার উপরেই থাকে সিলিয়াক অ্যাক্সিস, যেখান থেকে স্পেনিক আর্টারি, হেপাটিক আর্টারি দিকে চলে যাচ্ছে, হ্যাঁ। আর সুপিরিয়র মেসেন্ট্রিক ঠিক নিচে থাকবে, দেখেছে, রিনাল আর্টারি। কিডনি তো এখানে থাকে না, সো এখান থেকে থাকবে রিনাল আর্টারি, হয়ে যাবে আর কি, ঠিক আছে। তো বেসিক অ্যানাটমি সবসময় ক্লিয়ার থাকতে হবে, হ্যাঁ। এই জন্য কিছুটা পিক্টোরিয়াল মনে রাখবে, তাহলে সুবিধা হবে বুঝতে। ফাইন। সো এবার আরেকটা জিনিস বলি, এটা তো জেজুনাম আর আইলেমে তো একটা মেসেন্ট্রি আছে, দেখেছো পরীক্ষা ইয়ে ওটির সময় দেখেছো তো, একটা মেসেন্ট্রি থাকে, যে ভেসেলগুলোতে যে আসে তো মেসেন্ট্রি দিয়ে আসে, তাই না? দে কাম থ্রু মেসেন্ট্রি, হ্যাঁ। তো মেসেন্ট্রি একটা রুট হয়, এটা এক্সটেন্ড করা এইভাবে, ইউ নো দ্য রুট অফ মেসেন্ট্রি। মেসেন্ট্রি যদি এরকম টানো, মানে ইন্টারস্টিনটা যদি এরকম করে টানো, দেখবে যে একদম তলাটা যেটা, সেটা একটা রুট, সেটা একটা এরকম একটা বর্ডার তৈরি করে আর কি, এটাকে বলে রুট অফ মেসেন্ট্রি, হ্যাঁ। রুট অফ মেসেন্ট্রি কোথায় কোথায় যায়? রুট অফ মেসেন্ট্রি L2 vertebra, এখান থেকে L2 vertebra থেকে রাইট sacroiliac joint, it will extend like this, ঠিক আছে। So the root of mesentery is like this because all the blood vessels will go run through the mesentery, ঠিক আছে, ওকে। এই যে লিম্ফয়েড ফলিকলস থাকে ইন্টেস্টিনে, সেগুলো কোথায় বেশি থাকে? জেজুনামে না আইলিয়ামে? আইলিয়ামে বেশি থাকে, হ্যাঁ, আইলিয়ামে বেশি থাকে। অ্যান্টিমেসেন্ট্রিক বর্ডারে কি বলে ওটাকে? পেয়ার্স প্যাচ, পেয়ার্স প্যাচ, ওকে। কোনো ইম্পর্টেন্স আছে পেয়ার্স প্যাচের? হ্যাঁ, কার্সিনোমা না, ঠিক আছে, উইল ডিসকাস, ঠিক আছে। তাহলে ডায়ামিটার 3 সেন্টিমিটার জেজুনাম, আইলিয়াম 2.5 সেন্টিমিটার। ইফ ইট ইজ মোর দ্যান 3 সেন্টিমিটার এক্সরেতে ডেফিনেটলি অ্যাবনর্মাল, ওকে। ভাস্কুলার সাপ্লাই হয়ে গেল। নার্ভ সাপ্লাই, নার্ভ সাপ্লাই কোথায় থাকে? SMA প্লেক্সাস। আর্টারিয়াল সাপ্লাই SMA, সো নার্ভস সেটাও হচ্ছে একদম রিচ অটোনমিক ইয়ে থাকে আর কি, স্লাইডিং নার্ভস, ডেন্স নেটওয়ার্ক অফ সিম্পাথেটিক ফাইবার্স, দে আর অলসো অ্যারাউন্ড দ্য SMA যেখান থেকে অরিজিন করে, ওর আশেপাশে নিউরো, মানে এটাকে বলে নিউরোভাস্কুলার বান্ডেল, হ্যাঁ, দে অলওয়েজ হ্যাভ নার্ভস অলসো, ওকে। ফিজিওলজি কি? স্মল ইন্টেস্টিনের ফিজিওলজি কি? বেসিক ফাংশন কি? ফর অ্যাবজর্পশন, ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশনস। So digestion, both digestion as well as absorption of nutrients, water, electrolytes, both তিনটেই বলতে হবে। So digestion of food, absorption of nutrients, water, electrolytes, এই পুরো কথাটা বলতে হবে, ঠিক আছে। নিউট্রিয়েন্টস, ওয়াটার, ইলেকট্রোলাইটস, তিনটেই ইম্পর্টেন্ট। আমরা যে খাওয়া দাওয়া করি, আমরা কি কি খাই?
আমরা জল খাই, আমরা খাবার খাই। সো জল অ্যাবজর্ব হচ্ছে, জল না খেলে কি হবে? ডিহাইড্রেশন হয়ে যাবে। তো অ্যাডিকুয়েট তো জল খেতে হবে, কিন্তু শুধু জলে হবে? জলে তো ক্যালোরি নেই। সো ক্যালোরি কোত্থেকে আসবে? খাবার থেকে। এই যে খাবার খাই তার সাথে ইলেকট্রোলাইটসও অটোমেটিকলি চলে আসে। আমরা কেউ নুন খাই, কেউ ডিফারেন্ট জিনিস খায়, তার সঙ্গে ইলেকট্রোলাইটস চলে আসে। একটা পেশেন্টকে খেতে দেবে না, তাহলে তখন তাকে কি কি দিতে হবে? তাকে ফ্লুইড দিতে হবে, তাকে ক্যালোরি দিতে হবে, তাকে ইলেকট্রোলাইটস দিতে হবে। এক্সপ্লেন হয়তো তো নোবডি ক্যালকুলেটেড দিস থিংস। সিম্পল কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, ওই যা পড়াই তাই তো জিজ্ঞেস করি, ওটা কি ছিল কোয়েশ্চেনটা? কোয়েশ্চেনটা ছিল ক্যালকুলেট দ্য দিস থিং। কি ছিল সিম্পল রুল? কি? 4-to-1 একটা রুল ছিল, পড়েছিলাম তাই যখন নিউট্রিশনের ক্লাস হয়, যে 4-to-1 রুল। কি যদি ওটাও লেখে 4-to-1 রুল, প্রথম 10 কেজির জন্য 4 ml পার কেজি পার আওয়ার, তারপরে 11 থেকে 20 কেজির জন্য 2 ml পার কেজি পার আওয়ার, তারপরে 21 থেকে যতটা ওয়েট হবে, বোধহয় 50 কেজি বলা ছিল, তার জন্য যতটা হবে সেটা হচ্ছে 1 ml পার কেজি পার আওয়ার। তাহলে যদি 50 কেজি হয়, তাহলে তার ফ্লুইড কত লাগবে? 40, 20 আর 30। 40, 20, 60, 30, 90, 90 ml পার আওয়ার। দ্যাটস দ্য ফ্লুইড রিকোয়ারমেন্ট পার আওয়ার। এটা পড়িয়েছিলাম ক্লাসে। নোবডি হ্যাজ রিটেন লাইক দিস। এটা হলেই 2। আর লিখেছিলাম সোডিয়াম আর একটা পটাশিয়াম দিয়ে দিয়েছিলাম, যে কি তার মানে কি সোডিয়াম কত লাগে, পটাশিয়াম কত লাগে। সোডিয়াম লাগে হচ্ছে 2 to 3 মিলি ইকুইভ্যালেন্ট পার কেজি পার ডে, আর পটাশিয়াম লাগে হচ্ছে 1 মিলি ইকুইভ্যালেন্ট পার কেজি পার ডে। তাহলে যদি 50 কেজি হয়, আমার মোটামুটি 50, যদি 40 থেকে 60 লিখলো আমি তাকে ফুল দিতাম। আর সোডিয়াম আমাদের লাগবে হচ্ছে মোটামুটি 2 to 3 ইয়ে করে আর কি, মিলি ইকুইভ্যালেন্ট পার কেজি পার ডে। তাহলে 50 কেজি হলে আমার 100 থেকে 150 সোডিয়াম হলেই হয়ে যাচ্ছে আর কি। ঠিক আছে? এবার এনএস এ কত লাগে? একটা এনএস বোতলে কত সোডিয়াম থাকে সেটা পার লিটার। তার মানে বোতলগুলো তো হয় 500, নর্মালি 500 বোতল চালানো হয়, তাই না? তাহলে হাফ হলো, তাহলে আমাকে অ্যাটলিস্ট 2টো দিলেই আমার সোডিয়াম রিকোয়ারমেন্ট হয়ে যাচ্ছে, বাকিটা আমি 5D দিতে পারি। তো এই তো সিম্পল কোয়েশ্চেন ছিল। এই তো এটা লিখলি তো পুরো 4-এ 4, নোবডি ইজ রিটার্ন। ঠিক আছে? So this correlation you have to develop, huh? So digestion of food, absorption of nutrients, water, electrolytes. The whole sentence is important, huh? So if you are asked what is the function of small bowel, পুরো কথাটা বলতে হবে। Digestion, absorption of water, electrolytes, nutrients. Now carbohydrate and protein broken down, okay, by the pancreatic enzymes, but final hydrolysis at the breastwater of jejunum. Okay, the final hydrolysis. Okay, then they will be absorbed. Again, fats are digested mostly by the pancreatic lipase and also the bile salts. Products ki fat digestion er free fatty acid berobe, আর monoglyceride berobe. Okay, jejunum they will get separated from bile salts and again they are absorbed for further processing. So jejunum হচ্ছে principal site for digestion and absorption of fluid, electrolytes, iron, folate, fat, protein, carbohydrate. Jejunum is the primary site. Okay. Ileum, jejunum কিন্তু first 40%, proximal 2/5, but so important for digestion. Okay. Ileum কে absorbed হবে bile salts and vitamin B12 because এর যে specific receptor সেগুলো হচ্ছে ileum-এ আছে. So vitamin B12 will be at the terminal ileum. Okay. Now, if the jejunum is cut, suppose jejunal resection হয়েছে, what will happen? Ileum, body can adapt. Body has a tremendous adaptability. Yeah, that's a survival tool. Okay, যে আমরা ব্লাড প্রেশার যদি কম হয়, বডির মেকানিজম এমন হবে, বডি উইল সাপ্লাই ব্লাড টু দ্য ভাইটাল অর্গানস। হ্যাঁ, স্কিনে কমিয়ে দেবে, স্কিনটা ঠান্ডা হয়ে যাবে, কিন্তু ইট উইল মেনটেন টু এ সার্টেন এক্সটেন্ট। অবভিয়াসলি at one time if it continues it won't be possible, but for the long time body will try to send blood supply to the vital organs. So body has a great adaptability. So similarly, if you reset jejunum, ileum will take all these functions. Okay, এমন না যে jejunum চলে গেল আর কিছুই অ্যাবজর্ব হবে না। So ileum can take all the functions, but terminal ileum যদি কেটে দাও, তাহলে ওই B12টার এটা কিন্তু আর হবে না, কারণ ওর ট্রান্সপোর্টারটা এখানে আছে। বাট দ্য সুবিধা কি আছে? B12 ক্যান বি গিভেন, ইয়েস, প্যারেন্টাল ইনজেকশন দেওয়া যেতে পারে, ভিটামিন B12 ইনজেকশন দিলেই ব্যাপারটা হয়ে যাবে, তাই না? ঠিক আছে। ভিটামিন B12 এর জন্য আরেকটা জিনিস লাগে, হ্যাঁ, স্টমাক থেকে বেরোয়, আর ফ্যাক্টর, হ্যাঁ, স্টমাক থেকে বেরোয়, তাই না? সেটা টোটাল গ্যাস্ট্রেক্টমি হলে তখন মুশকিল হয়।
বা ওদের আমরা কি করি এভরি 3 মান্থস একটা করে ডিপ আইএম দিয়ে দিই ভিটামিন B12 ইনজেকশন, ঠিক আছে? সো পসিবল। ওকে, সো ileum also plays important role in water absorption. সো ওয়াটার অ্যাবজর্পশন জেজুনামেও হয় প্লাস আইলিয়ামেও হয়, হ্যাঁ? আইলিয়াম অলসো ইম্পর্টেন্ট। সো যদি আইলিয়াল রিসেকশন হয় তাহলে অনেকের একটু ডায়রিয়া হয়, পার্টিকুলারলি রাইট হেমিকোলেক্টমি বা একটা সিগনিফিকেন্ট যদি আইলিয়াল রিসেকশন হয়, প্রথম কি হয়, ডায়রিয়া হয়, বিকজ ওয়াটার অ্যাবজর্পশন যেটা হয় টার্মিনাল আইলিয়ামে সেটা হয় না। সো মোর ওয়াটার উইল গো। আমরা যতটা ওয়াটার ধরো নেই আর কি, বা ইন্টেস্টিনাল ফ্লুইড যতটা আসে, হ্যাঁ, আইসি জাংশনে কতটা আসে? অলমোস্ট 10 লিটার্স, মানে আমাদের ইনজেস্টেড ফুড আর প্লাস হচ্ছে স্টমাক স্যালাইভা, স্টমাক সিক্রেশন, সাক্কাস এন্টারিকাস সব মিলিয়ে, হ্যাঁ, কতটা আসে? অলমোস্ট 8 to 10 লিটার্স। পাইলোরাসের উপরে কতটা আসে? পাইলোরাসের উপরে 4 লিটার্স, 1.5 লিটার স্যালাইভা, 2.5 লিটার গ্যাস্ট্রিক জুস। আর সাক্কাস এন্টারিকাস হচ্ছে বাকিটা, মানে প্যানক্রিয়াটিক জুস অলমোস্ট 1 লিটার, প্যানক্রিয়াটিক জুস বাইল আর মিশিয়ে 4 লিটার্স। সো এতখানি আসে হচ্ছে আইসি জাংশনের কাছে। স্টুলের সঙ্গে কত বেরোয়? ভেরি লেস, তাই না? সো মেজরিটি হচ্ছে গেট অ্যাবজর্বড। ওকে, সো দ্যাটস আ ট্রিমেন্ডাস অ্যাবজর্পশন পোটেনশিয়াল। সো যদি আইলিয়াল রিসেকশন সিগনিফিকেন্ট হয়, ইট ক্যান কজ ডায়রিয়া, বাট এগেইন বডি উইল গ্র্যাজুয়ালি অ্যাডাপ্ট, বাট ইনিশিয়ালি হবে আর কি। ওকে, and they have a very important role in metabolism of plasma lipoproteins. Okay, ঠিক আছে? এই পার্টিকেলস গুলো কিভাবে ট্রান্সপোর্ট করে? মোস্টলি লিম্ফ দিয়ে করে আর কি, হ্যাঁ, লিম্ফ্যাটিক্স। ওকে, কাইল কি জানো? হোয়াট ইজ কাইল? হোয়াট ইজ কাইল? হ্যাঁ হ্যাঁ, সো ফ্যাট ডাইজেশনের যা যা প্রোডাক্ট দেয়া সব লিম্ফ দিয়ে, মানে লিম্ফ্যাটিক্স দিয়ে হয়, দিয়ে অ্যাজ এ কাইল ওগুলোকে সব যায়, হ্যাঁ, থোরাসিক ডাক্ট। তারপর আলটিমেটলি কি হয়, এই যে সিস্টার্না কাইলি ওখান থেকে হয়ে আলটিমেটলি থোরাসিক ডাক্ট হয়ে জুগুলার ভেনে গিয়ে পড়ে ওটা, ঠিক আছে? ধরো এবার ইসোভেজেক্টমি হয়েছে, ইসোভেজেক্টমি হওয়ার পরে ইসোভেক্টমির সময় যেহেতু থোরাসিক ডাক্ট ইসোভেগাসের পাশে থাকে, অনেক সময় ওতে ইনজুরি হতে পারে, হ্যাঁ, দেখবে ড্রেন দিকে চেস্ট ড্রেন দেওয়া আছে, চেস্ট ড্রেন থেকে অনেক সময় কাইল বেরোয়, ঠিক আছে? এবারে তখন তোরা নিউট্রিশন কি করে মেনটেন করবে? খেতে দিলেই তো আরো সবগুলো বেশি করে বেরোবে, যত খেতে দেবে তত ওখান থেকে হুড় করে বেরোবে আর কি, লিম্ফ্যাটিক্স লিম্ফ তত বেশি বেরোবে বা কাইল বেশি বেরোবে। তখন আমরা মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড দিই, মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড। যদি কারো কাইলাস ইয়ে হয়, ড্রেনে বেশি আসে, উই গিভ মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইডস বিকজ দে আর ডিরেক্টলি, মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড ডিরেক্টলি পোর্টাল ভেন দিয়ে চলে যায়, দে ডোন্ট টেক দিস কাইল পাথওয়ে। ওকে, দেখবে পাওয়া যায় এখানে সিমাইল লিমসিটি বলে পাওয়া যায়, সিমাইল লিমসিটি, মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড। সো ওগুলো হচ্ছে ডিরেক্টলি পোর্টাল ভেন অ্যাবজর্বড হয়ে চলে যাবে, সো দ্যাট ক্যান সাপোর্ট নিউট্রিশন বাট দে ওন্ট ইনক্রিজ দ্য কাইল ফ্লো। ওকে, এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল ইম্পর্টেন্স। ওকে, স্মল বল অলসো সিনথেসাইজেস intestinal hormones, GLP-1, 2, peptide YY, মোটেলিন, ঠিক আছে? এগুলো ইন্টেস্টিনাল ফাংশন গ্রোথ মডুলেট করে সব আর কি। হোয়াট ইজ সেলস অফ কাহাল? হ্যাঁ, হাউ ডু স্পেল ইট? কাহাল, KJL, হ্যাঁ, J but is pronounced as kahal, huh? ঠিক আছে? So what is cells of kahal? Intestinal cells of kahal. What's that? Huh? So what is MMC? So এই যে নিউরোমোটিলিটি, যেটা ইন্টেস্টিনাল নিউরোমোটিলিটি, হ্যাঁ, ইন্টেস্টিনাল পেসমেকার বা মোটর অ্যাক্টিভিটি যেটা আর কি, মাইন্টারিক মোটর অ্যাক্টিভিটি, এগুলো সব কন্ট্রোল করা হচ্ছে ইন্টেস্টিনাল সেলস অফ কাহাল, ঠিক আছে? ওটা পরে আমি আবার পড়াবো প্র্যাকটিক্যালি ইয়েতে। এবার হচ্ছে দেখো যে কি আছে এটা, এটা কি, এটা হচ্ছে, এটা কি, এটা কোনটা ইরেক্ট কোনটা সুপাইন? এটা কি, এটা ইরেক্ট না সুপাইন? নো, দিস ইজ ইরেক্ট। ইরেক্ট হলে কি হবে? ইরেক্ট হলে দেয়ার উইল বি এয়ার ফ্লুইড লেভেল অলওয়েজ। সুপাইন হলে অনলি গ্যাস শ্যাডো পাওয়া যাবে, হ্যাঁ, মানে ধরো আমরা যখন when we are being taught বা আমরা বলি যে কমনলি ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হলে we order abdominal X-ray, supine and erect. Okay, but if you go to UK, there everything is NHS, na? Everything is
national health system, NHS, this thing, they have found that they don't need direct X-ray. They just do supine X-ray because that, see, এটাও তো মনে গ্যাস প্যাটার্ন বা এই সব বলে দিচ্ছে, এখানে কি কি আছে না আছে সব বলে দিচ্ছে। সো আমার অবস্ট্রাকশনের জায়গা ফাইন্ডিংস আমার দরকার, supine X-ray is enough. And অনেকেই সিক থাকে, they cannot stand, okay, so that's why NHS they have gone away with direct, but আমাদের দেশে এখনো সেটা হয়নি। সো আমরা supine direct, majority they do supine direct both, okay, but if someone asks you যে is the direct really required, you don't need basically, supine is good enough, okay, বাট এটা হচ্ছে কেউ যদি আলাদা করে জিজ্ঞেস করে তখন বলবো আর কি, তুমি বলতে পারো যে সুপাইন আর এক্সরে দুটোই করবো আর কি। হ্যাঁ, সো নর্মাল এক্সরেতে এইসব কিছু পাবে না, ঠিক আছে, ঠিক আছে, অনলি কিছু ফিউ গ্যাস পেলে এরকম করে, বাট এইরকম এই এফেক্টটা পাবে না। হোয়াট ইজ দিস? এইগুলো হচ্ছে ভালভুলি কনিভেন্টিস। দেখো এখানেও আছে কনিভেন্টিস। এবার দেখো এর ডায়ামিটার নর্মালি কি এক্সরে একটা স্কেল দেওয়া থাকে, যে এক্সরে যখন দেখবে করবে এই পাশে দেখবে অনেক সময় স্কেল দেওয়া থাকে, ওই স্কেল অনুযায়ী ওখানে ইয়ে করতে হয় যেটা ডায়ামিটার কত আর কি। হ্যাঁ, এটা এমনি না যে কোনো একটা এক্সরে পেলে তুমি ওকে ফিতে দিয়ে মেপে দেখলে সেরকম না, বিকজ ওটা তো ডিফারেন্ট, মানে যেরকম ম্যাপ হয় আর কি। হ্যাঁ, একটা ম্যাপ তো এরকম ছোট করে দেওয়া হয় না, সো ম্যাপে আলাদা করে স্কেল না দিলে তুমি ওটা এক্সাক্ট মেজারমেন্ট করতে পারবে না আর কি। সো দেখবে নর্মাল যে কোনো ভালো জায়গায় এক্সরে হলে বা দেখবে সিটিতে দেওয়া থাকে পাশে একটা স্কেল দেওয়া থাকে, ওই হিসেবে মেজার করতে হয়। সো তাতে যদি এরকম 3 সেন্টিমিটার বেশি হয়, দিস ডেফিনেটলি abnormal. সো দিস ইজ দি স্ট্যান্ডার্ড জেজুনাল লুপস, ওকে। দেখো যত নিচের দিকে আসবে তত বেশি কম হয়ে গেছে অনেকটা, তাই না? আইলিয়ামে অত প্রমিনেন্ট নয়, দিস ইজ জেজুনাল, এদিকে আইলিয়াম হবে এটা আর কি, ওকে। আর এখানে দেখো মাল্টিপল স্টেপ ল্যাডার প্যাটার্ন, ওকে। সো দিস ইজ টিপিক্যাল অফ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন আমি আরেকটা করে আলাদা করে ক্লাস নেবো এটা, ঠিক আছে। সবাইকে জিজ্ঞেস করেছি হোয়াট উইল ডু একটা পেশেন্ট বি ইট ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন আর বি ইজ পারফোরেশন, আই আস্কড এভরিওয়ান। উফ, বাপরে বাপ, বার করতে আমার মোটামুটি দম বেরিয়ে গেছে যে কি করবে, হ্যাঁ, কি করবে এই পেশেন্টে। এর আগেও বলেছিলাম যে নল জল কল অ্যাটলিস্ট মনে রাখবে, হোয়াট ইজ দ্যাট? হ্যাঁ, এই পেশেন্টটা কি হবে? এই পেশেন্টের আমি জিজ্ঞেস করছি ক্লিনিক্যাল সিমটম কি হতে পারে। এটা ধরো এটা পারফোরেশনে ছিল আর কি, ধরো এটা পারফোরেশন ভুলে যাও, এখন এটা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনে আছে, ঠিক আছে। তো এর ক্লিনিক্যাল সিমটমস কি হতে পারে? পেন হবে, তো প্রথমে পেন হবে, পারফেকশনেও তো পেনই হবে, তাই না? একটা ফুটো হয়ে ফার্স্ট হবে লোকালাইজ একটা পেন হবে আগে, তাই না? তো এরও তো পেন হবে। এর পেন কিরকম হবে? না, এর প্রথমে কি হবে? এর পেন হবে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, তো কলিকি পেন। অলমোস্ট 90% পিপল হ্যাজ রিটেন গলব্লাডার প্রোডিউসেস কলিকি পেন। হ্যাঁ, কতবার করে পড়েছি এটা। গলব্লাডার নেভার কজেস কলিকি পেন। কলিকি পেন হতে গেলে কি হতে হবে? একটা মাসল থাকতে হবে আর তার পেরিস্টালসিস থাকতে হবে। যখন পেরিস্টালসিসটা এরকম হচ্ছে তখনই তো পেইনটা হবে, কলিকি পেইনটা হবে। এবার কি হয়? মাসল ভিগোরাস কন্ট্রাকশন হলো, হ্যাঁ, পেরিস্টালসিস অ্যাক্টিভিটিতে, কিছুক্ষণ পরে ওটা ফ্যাটিকড হয়ে গেল। এবার যে ফ্যাটিকড হয়ে গেল দ্য পেন গন, ঠিক আছে। সো দিস ইজ টিপিক্যাল ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। কি হবে? ইটস আ কলিকি পেন, ওকে। আর বহু লোকে জিজ্ঞেস করেছি, যখন এই পেশেন্টের না পারফোরেশনের এক্সরে যেটা ছিল, বহু লোকে জিজ্ঞেস করেছি when you go to emergency how do you expect the patient will lie still or he will toss in the bed? Again 90% people told me he will toss in the bed. Any this patient সে একটা পারফোরেশন যখন হয়, আমি বহু লোককে জিজ্ঞেস করেছি how do you expect the patient in bed? He will lie stand still or toss in bed. 90% answered me toss in bed. And if peritonitis patients, even a slightest movement will cause pain in a peritonitis. So they can never toss in the bed. তুমি দূর থেকে দেখো একটা পেশেন্ট বিছানায় এরকম করে ছটফট করছে, ইউ আর ভেরি শিওর দিস পেরিটোনিটিস নেই, ওর যাই হোক পেরিটোনিটিস হলে একটু নড়লেই ব্যথা হবে। সো দিস ইজ দ্য ক্লিনিক্যাল আইজ দ্যাট ইউ হ্যাভ টু ডেভেলপ, ওকে। টস কখন করে? পার্টিকুলারলি কলিকি যখন পেন হয়, আইদার ইন্টেস্টিনাল কলিক অর ইউটারিক কলিক, দোজ পেশেন্টস টস বিকজ অ্যাট দ্য হাইট অফ কলিক যেরকম হয় না, সবারই তো পেটে কখনো ইনফেকশন হয়েছে, ইনফেকশন হলে তো খুব কমনলি কলিক হয়, তখন কি হয়? কোনোভাবেই আরাম পাওয়া যায় না, মানে লোকে ছটফট করে। বাট পেরিটোনিটিস পেশেন্ট একটু নড়লেই পেশেন্টের ব্যথা হবে, সো দে ক্যানট টস ইন দ্য বেড, দে লাই স্টিল, ওকে। দিস ইজ দ্য রিফ্লেক্স। হ্যাঁ, পরীক্ষা নিয়ে আমি খুব হতাশ। কমনলি আমি জাস্ট কমন জিনিস জিজ্ঞেস করি, হোয়াট উইল ডে টু ডে তোমাদের যেটা চোখ তৈরি করতে হবে, তৈরি করতে হবে। সো এই পেশেন্টের কি হবে? এক্সরে তো তাই জিজ্ঞেস করো না, এরকম একটা এক্সরে হলো, কি এক্সরে, টেল মি দ্য ফাইন্ডিংস। আর তারপরে বাকি যে হচ্ছে যে এর প্রেজেন্টেশন কি হবে, এটাকে কি করবে। সো প্রেজেন্টেশন এটা হচ্ছে কলিক অ্যাবডোমিনাল পেন হবে। এবার আর কি হবে? ডিসটেনশন হবে,
they'll puke, ঠিক আছে? Vomiting will be expected, bilious non bilious, bilious, so bilious vomiting, এই তো সিম্পল, জাস্ট একটাকে কোরিলেট করে একটা বলা, এই জন্য কি মুখস্থ করার দরকার আছে? ঠিক আছে? তো এই তো প্রেজেন্টেশন হবে। হ্যাঁ, এবার তার অনেককে জিজ্ঞেস করেছি যে এবার বলো তার ভাইটালস কি হবে, এই পেশেন্টের যেমন ভাইটালস, বাপরে বাপ, আনসার বার করতে আমার ঘাম বেরিয়ে গেছে। এর কি হতে পারে? এর প্যাথোলজিটা ভালো, হ্যাঁ, কি হতে পারে? বিকজ ইন্টেস্টিনটা অনেকটা, সি হোয়াট ইজ দ্য লেন্থ, 3 to 10 মিটার, অ্যাভারেজ 6 মিটার, ঠিক আছে? তো অতখানি জায়গাতে ফ্লুইড সিক্রেশন হচ্ছে বা ফ্লুইড অ্যাকোমোডেশন হচ্ছে, তো এটাকে কি বলে? থার্ড স্পেসিং, ঠিক আছে? যেরকম পেরিটোনিয়ামের মধ্যে হতে পারে সেরকম ইন্টেস্টিনালিতেও হতে পারে। সো থার্ড স্পেসিং, থার্ড স্পেসিং মানে ইন্ট্রাভাস্কুলার থেকে ওটা ওইখানে চলে যাবে। সো হোয়াট টু এক্সপেক্ট অ্যাবাউট দ্য ভলিউম? ভলিউম উইল বি লো, তাহলে বিপি উইল বি লো। বহু লোক আমাকে বলেছে উল্টো, উফ, সো তো ভলিউম উইল বি লো, ঠিক আছে? তাহলে পালস কি হবে? যদি ব্লাড প্রেশার হয়, ট্যাকিকার্ডিক। এবার যদি ডিসটেনশন হয়, আমাদের তো অ্যাবডোমিনোথোরাসিক রেসপিরেশন, যদি অ্যাবডোমেন বেশি ডিসটেনশন হয়, হোয়াট উইল হ্যাপেন টু রেসপিরেশন? ইট উইল রাইজ, ইট উইল বি ট্যাকিপনিয়া। সেগুলো তো পরপর বলে যেতে হবে, তাই না? এই বাপরে বাপ, আমার উত্তর বার করতে মানে মাথার ঘাম পায়ে পড়ে গেছে। কমন জিনিস এগুলো, তাই না? সো দিস ইজ দ্য থিং। হ্যাঁ, তাহলে এর আমি প্রত্যেকে জিজ্ঞেস করেছি যে এমার্জেন্সিতে আছো, সো কি করবে? এবার ধরো এর যদি রিলিভ না হয় তাহলে কিন্তু ল্যাপারোটমি করতে হবে। সো ল্যাপারোটমি করার আগে কি করতে হবে? পেশেন্টটাকে রিসাসিটেট করতে হবে। হাউ টু রিসাসিটেট? সিম্পল। আগে হচ্ছে পরীক্ষায় গিয়ে বলো না যে নল জল করবো, ওরকম না, ওটা তো হচ্ছে মানে মনে রাখার জন্য, বাট ইউ হ্যাভ টু টেল ইন এ সায়েন্টিফিক ওয়ে যে আই উইল রিসাসিটেট উইথ ফ্লুইডস। এটা সবাই ঠিক বলেছে যে ফ্লুইড কি হবে, এক্সেপ্ট 1 or 2, মেজরিটি হ্যাজ রিটেন, মানে ঠিকঠাক পিক করেছে যে কি ফ্লুইড দেবো আর কি, ঠিক আছে? সো আইসোটোনিক ফ্লুইড, এনএস আর আরএন দিয়ে আগে রিসাসিটেট করবো, ঠিক আছে? হ্যাঁ, সো ফ্লুইড দেবো আগে। আর কি করবো? ফ্লুইডটা অ্যাডিকুয়েট হচ্ছে না দেখার জন্য ক্যাথেটার করবো, বিকজ পারফিউশন ঠিক হচ্ছে কিনা বুঝবো কি করে? ইউরিন, ইউরিন কতখানি ইউরিন লাগবে? মোটামুটি 50% ঠিক বলেছে, 50% রিটেন আনসার। হ্যাঁ, 0.5 to 1 ml per kg per hour। এই কতগুলো জিনিস তো সারা জীবন লাগবে মনে রাখতে, হোয়াট এভার ব্রাঞ্চ ইউ চুজ, বিট গাইনি, বিট মেডিসিন, বিট সার্জারি, বিট পিডিয়াট্রিক, সব জায়গায় সেম, যে এই ইউরিন হলে ঠিক আছে। সেই কতগুলো কি পয়েন্টস কি মনে রাখতে হবে, আলাদা করে লিখে রাখবে এগুলো। হ্যাঁ, হস্টেলের দেওয়া না, কয়েকটা আলাদা করে লিখে রাখবে এরকম, যে ইউরিন কত হয় মিনিমাম। হ্যাঁ, এই সারা জীবন কাজে লাগবে এগুলো, সারা জীবন যেখানে যাবে। সো তাহলে আমার লাগবে হচ্ছে ক্যাথেটার করতে হবে টু আন্ডারস্ট্যান্ড যে পারফিউশন ঠিক মতো হচ্ছে। আর কি করতে হবে? ডিস্টেন্ডেড অ্যাবডোমেন, পেশেন্ট বমি করছে, সো আই নিড এ রাইজ টিউব। এইবারে অক্সিজেন যদি কম হয় তাহলে আমি অক্সিজেন দেবো। হ্যাঁ, বাকিগুলো ইয়ে করতে হবে আর কি, ঠিক আছে? সেই তো কমন জিনিস ইয়ে করতে হবে। সো হ্যাভ টু রিসাসিটেট দ্য ইন দিস ওয়ে। সো স্মল বাওয়েল ইভ্যালুয়েশন আর কি করে? অ্যাকিউট ইয়ে হলে আমরা অনেক সময় এক্সট্রাতে অবস্ট্রাকশন বা এইসব আছে কিনা বুঝতে পারি, যে অবস্ট্রাকশন আছে কিনা বা কখনো ইন্টেস্টিন পারফোরেট করলো কিনা, সেগুলো এক্সট্রা থেকে বুঝতে পারি। এছাড়া স্মল বাওয়েল দেখার জন্য কি আছে? আপার জি এন্ডোস্কোপিতে কতটা দেখা যায়? আপার জি এন্ডোস্কোপিতে দেখা যায় হচ্ছে স্টমাক, ডুওডেনাম, তাই তো? আর কোলোনোস্কোপিতে দেখা যায় হচ্ছে the rectum, sigmoid, descending, transverse, ascending, cecum, and also sometimes the last 10 centimeter of ileum can be seen in colonoscopy. এটা মনে রাখবে যে সিকাম থেকে অনেক সময় লাস্ট 10 সেন্টিমিটার যদি ভাল্ব দিয়ে ঢুকতে পারে তাহলে লাস্ট 10 সেন্টিমিটার আইলিয়াম দেখা যায়। কিন্তু এই যে ভাস্ট মেজরিটি যে বাকি যে জায়গাটা রইলো, তাহলে সেটা দেখার জন্য কি আছে, কিভাবে দেখতে পাবো? হ্যাঁ হ্যাঁ, সেটা কিভাবে দেখবো? এখন একটা এন্ডোস্কোপি করা যাবে, এখানে লিখে নিচ্ছি, সেটা হচ্ছে ডাবল বেলুন এন্ডোস্কোপি, ঠিক আছে? ডাবল বেলুন এন্ডোস্কোপি ইজ আ ভেরি লং এন্ডোস্কোপ। হ্যাঁ, মানে কিছু কিছু সেন্টারে আছে, যেমন এসএসকেএম আছে ডাবল বেলুন এন্ডোস্কোপি। ওটা ডিউডেনাম পাস করে জিজুনামের মধ্যে যায়, দিয়ে তারপর টেকনিক আছে, পুশান দিয়ে টেকনিক আছে, ওটা দিয়ে ওই প্লাইকেট করে করে দে ক্যান সি ভেরি, ওখান দিয়ে প্রায় হাফ অফ ইন্টেস্টিন দেখা যাবে ওপর থেকে, ঠিক আছে? এটাকে বলে ডাবল বেলুন এন্ডোস্কোপি। হ্যাঁ, ওপর দিয়ে হাফ দেখা যাবে, আবার বার করে নিয়ে কোলন দিয়ে গেলে আবার বাকি হাফ দেখা যাবে আর কি। সো ডাবল বেলুন এন্ডোস্কোপি, বাট ইটস এ ভেরি ইনভেসিভ প্রসিডিওর, নট ইজিলি ডান। সময় লাগে, পেশেন্টের একটু কষ্ট হয়, কারণ পুরোটা অতখানি দেখা। ডাবল বেলুন। এছাড়া আর কিসে দেখা যায়, কিভাবে দেখা যাবে? এজ ওল্ড ইনভেস্টিগেশন, বেরিয়াম স্টাডিজ। সো আগে যেমন স্টমাকের জন্য কি ছিল, যখন এন্ডোস্কোপি আসেনি, বেরিয়াম মিল ছিল। সো বেরিয়াম মিলটা যদি ফলো থ্রু হিসেবে নাও, তাহলে বেরিয়াম মিল ফলো থ্রু স্টাডি করলে ইউ ক্যান সি দ্য স্মল বাওয়েল, ঠিক আছে? দিস ইজ বেরিয়াম মিল ফলো থ্রু স্টাডি। আগে একসময় এটাই স্মল বাওয়েল দেখার জন্য মেন ইয়ে ছিল আর কি। ডাবল বেলুন এন্ডোস্কোপি তো কদিন রিসেন্টলি এসছে। হ্যাঁ, তার আগে শুধু একমাত্র বেরিয়াম মিল ফলো থ্রু স্টাডি ছিল, ঠিক আছে? সো ইউ ক্যান সি দ্য দিস থিং, ওকে?
এটা যে খুব সাংঘাতিক সেন্সিটিভ টেস্ট তা নয়, বাট বেরিয়াম উইল ফলো থ্রু। বাট এটা কি হয়, এতে কি হয় স্টমাক, তাই না? সো সামটাইমস স্টমাকের শ্যাডোটা ওর উপর জিনোমের উপরে এসে পড়ে, হ্যাঁ। সো এই জন্য কি করা হলো পরে, এটা বলে এন্টারোক্লাইসিস। স্মল বল দেখার জন্য বেরিয়াম উইলের পরে বেরোল হচ্ছে এন্টারোক্লাইসিস। হোয়াট ইজ এন্টারোক্লাইসিস? এন্টারোক্লাইসিসে কি হয়, এই ধরো এটা কি, এটা হচ্ছে ডিজে ফ্লেকচার, ঠিক আছে। এবার এই হচ্ছে পুরো ইন্টেস্টিন আমার। সো এখানে ইন্টারোক্লাইসিস কি হয়, একটা টিউব এসে ডিজে ফ্লেকচার ক্রস করে এইখানে পুট করা হয়, ঠিক আছে, ফ্লোরোস্কোপিক্যালি। এটাকে বলে বিলবাউ ডটার টিউব, বিলবাউ ডটার টিউব। এটাকে ডিজে ফ্লেকচারে ইয়ে করা হয়। এবার এখান থেকে কন্ট্রাস্ট দেওয়া হয়, তাহলে কি হলো, স্টমাকটাকে বাইপাস করা গেল। এবার এটাকে দেওয়া হয় 100 ml পার মিনিট করে। সো এই রেটটা দেওয়ার উদ্দেশ্য কেন 100 ml পার আওয়ার? বিকজ ইট উইল এক্সিড, মানে ফার এক্সিডস দ্য রেট অফ গ্যাস্ট্রিক এমটিং। স্টমাকের যা এমটিং রেট তার থেকে অনেক বেশি রেটে আমি দিতে পারি যদি জেজুনামের মধ্যে চলে আসে, ঠিক আছে। স্টমাকে তো অত করে দিতে তাহলে বমি হয়ে যাবে। স্টমাক তো ভেরি কন্ট্রোলড ওয়েতে স্টমাক ইয়ে করে, তাই না? আমরা তো একটুখানি লিমিটেড অ্যামাউন্টে খেতে পারি, আমরা কি অনেকটা খেতে পারি? কিন্তু জেজুনের মধ্যে দিলে সেই ভয়টা নেই, ইট উইল গো ডাউন, ইট উইল ওন্ট কাম। তো এটা হচ্ছে এরকম টিউব পরিয়ে দেওয়া হয়, ওই টিউব দিয়ে কন্ট্রাস্টটা দেওয়া হয়। তাতে কি হয়, অনেক বেশি কন্ট্রাস্ট দেওয়া যায়। আর তার সঙ্গে অনেকে মিথাইল সেলুলোজ দিয়ে দেয়। মিথাইল সেলুলোজ হচ্ছে কি, যেরকম প্লেন জল আর ইভাপোরেশন, মানে ওই যাকে বলে সোডা টাইপ হয় না, বাবল যেটা হয় আর কি। তুই যদি এমনি জল খাও আর হচ্ছে একটা বাবল জল খাও আর কি, না, যেটা ফটফট করে ফাটে, সোডা টাইপের যেটা আর কি, হ্যাঁ, ওতে কি হয়, ইট প্রডিউসেস মানে এয়ার দেয় না, ওতে একটা কন্ট্রাস্টটা বেটার হয়। তুমি যদি প্লেন বেরিয়াম দাও তাহলে যে কন্ট্রাস্ট পাবে, তুমি যদি মিথাইল সেলুলোজ দিয়ে দাও, দেখবে অনেকে ইসবগুল দেখেছো যে ইসবগুলের মধ্যে ইয়ে দিয়ে দেয়, হ্যাঁ, ইসবগুলের মধ্যে যখন খাবে দেখবে টক টক করে ইয়ে করে আর কি, হ্যাঁ, বাবলে। সো তাতে কি আরো কন্ট্রাস্টটা বেটার হয়। সো ইফ ইউ সি, দেখো এতে কি মিউকোসাল ডিটেলসটা বেরিয়াম মিলের থেকে বেশি হয়। বিকজ বেরিয়াম মিলে তুমি একটা পার্টিকুলার রেট, মানে ইয়েতেই খেতে পারো, তুমি তো 100 ml পার আওয়ার করে পার মিনিট করে খেতে পারবে না। সো বেরিয়াম মিলের যে ছবিটা ছিল আর কি, তার তুলনায় এখানে দেখো মিউকোসাল ডিটেলসটা একটু বেটার হয়, ঠিক আছে, আর একটু বেটার হয়েছে এতে আর কি। আর এটা মিথাইল সেলুলোজ দেওয়া, এটা কি বড় করে দেখাচ্ছে, তাতে দেখো এই এয়ার থাকলে কি হবে, এই যে প্রত্যেকটা দেখো ভালভুলি কনভেন্টিস এই এটা আর কন্ট্রাস্টও বেটার হয়। সো মিউকোসাল ডিটেলস অনেক বেশি হবে আর কি। সো প্রথমে ছিল বেরিয়াম মিল ফলো থ্রু, তারপরে হলো হচ্ছে এন্টারোক্লাইসিস, ওকে। তো বেরিয়াম তার সাথে মিথাইল সেলুলোজ দিলে আর একটু বেশি কন্ট্রাস্ট। বাট এখন এই দুটো, মানে বিকজ অফ দ্য অ্যাডভেন্ট অর ইমপ্রুভমেন্ট অফ দ্য সিটি অ্যান্ড এমআর, এই পুরো ব্যাপারটাকে চেঞ্জ করে হয়ে গেছে সিটি এন্টারোক্লাইসিস অর এমআর এন্টারোক্লাইসিস বা এমআর এন্টারোগ্রাফি, ওকে। সো এখন উই ক্যান টেক হেল্প অফ সিটি অর এমআর। তো এখন যদি আমরা ইভ্যালুয়েট করি স্মল বল, নর্মালি আমরা ওই ইউনিভার্সিটি প্রসিডিউর এখন আর যাওয়া হয় না, যে বিলবোর্ড ডটার টিউব পরিয়ে। আমরা যখন পিজি ছিলাম তখনও এগুলো এতটা আসেনি তখনও। সো আমরা তখন করতাম হচ্ছে স্মল বল এন্টারোক্লাইসিস, ওইসব বিলবোর্ড ডটার টিউব পরিয়ে তখন হতো আর কি। বাট গ্রাজুয়ালি সি ইটস অল অ্যাবাউট টেকনোলজি, হ্যাঁ, উইথ টাইম, এভরি 10 years, এভরি 15 years। তোমাদের মোটামুটি 2000-এ তো নিশ্চয়ই ইউ আর বর্ন, হ্যাঁ, মনে আছে ছোটবেলায় 2005-6-এ তখন কিরকম ফোন ছিল আর এখন কিরকম ফোন আছে, হ্যাঁ। আমার মনে আছে তখন যখন ফোন এলো, আমরা যখন প্রেজেন্টেশন করতে যেতাম, পরিষ্কার লেখা থাকতো মেডিকেল প্রেজেন্টেশনে, মোবাইল ফটোগ্রাফস আর নট অ্যালাউড, বিকজ ওদের রেজলিউশন ওয়াজ সো ব্যাড, কিছু বোঝা যেত না। সো মোবাইল পিকচার্স আর নট অ্যালাউড, কিছু বোঝা যেত না আর কি। বাট সি এখনকার দিনের মোবাইল ফোন, আমি তো মানে ক্যামেরা নয় ভুলে গেছি প্রায় বলতে গেলে আর কি, দরকারই পড়ে না এত ভালো রেজলিউশন। So with time everything changes, everything improves, the resolution improves, তাই না? So এখন সিটি আর এমআর ইন্টারোক্লাইসিস দিয়ে ওগুলোকে অবসলিট করে দিয়েছে আর কি, রেয়ারলি ডান ওগুলো আর কি। So you can have সিটি ইন্টারোক্লাইসিস, see, or you can have এমআর ইন্টারোক্লাইসিস। সিটি আর এমআর এর বেসিক তফাৎ কি? টাইম, সবচেয়ে ইম্পর্টেন্ট। নিশ্চয়ই এমআর এ বেশি টাইম লাগে, সিটি তাড়াতাড়ি হয়, ইম্পর্টেন্ট। বেসিক তফাৎ,
সিটিতে রেডিয়েশন হয়, সিটিতে রেডিয়েশন হয়, এমআরআই রেডিয়েশন হয় না, তাই না? তার ইম্পর্টেন্স কি? যে ক্রনস ডিজিজ তো সেরে যাবে না। ক্রনস ডিজিজ ইজ নট লাইক আলসারেটিভ কোলাইটিস। আলসারেটিভ কোলাইটিস হচ্ছে কোলনে হয়। ইফ ইউ রিমুভ কোলন দেয়ার উইল বি নো আলসারেটিভ কোলাইটিস, তাই না? সো ইট উইল বি কিওর। বাট ক্রনস যে কোনো জায়গায় হতে পারে, একদম মানে মাউথ টু আনাস যে কোনো জায়গায় হতে পারে, হ্যাঁ। এবং ক্রনসকে একটা ফলো আপে থাকতে হয়। তুমি কতবার সিটি করো, যত সিটি করবে তত রেডিয়েশন, তাই না? সো দ্যাটস ওয়াই এমআর হ্যাজ দ্য অ্যাডভান্টেজ যে আমি এন নাম্বার অ্যাডভান্স করতে পারি, দের ইজ নন রেডিয়েটিং। সো ইয়ং পেশেন্ট যদি থাকে, সো আই ক্যান রিপিট দ্য টেস্ট as many as times as I can wish. The only thing is cost. Okay. So you can see the এখানে হচ্ছে দেখো এটা এমআর এন্ডোক্রাইসিস, এই দেখো ইন্টেস্টিনাল ওয়ালটা দেখো, এখানে ইন্টেস্টিনাল ওয়ালটা নরমাল, এখানে দেখো ইন্টেস্টিনাল ওয়ালটা ঠিক হয়ে আছে, তাই না? সিটিতেও দেখো লং একটা ন্যারো সেগমেন্ট, থিক সেগমেন্ট, এইগুলো হচ্ছে নরমাল সেগমেন্টস, হ্যাঁ। যেটা সিটি এন্ডোক্রাইসিস, এটা এমআর এন্ডোক্রাইসিস। সো ইউ ক্যান সি দ্য স্মল ওয়াল ইন মাচ বেটার ওয়ে। সো নরমালি আমরা ইয়ং পেশেন্ট হলে ইউজুয়ালি যেখানে রিপিটেড করতে হতে পারে, we go for MR enterocolitis. Okay, so this is the way small bowel are evaluated. কি কি ডিসঅর্ডারস হয়? কনজেনিটাল, ইনফেক্টিভ, ইনফ্লামেটরি, টিউমার, ভাস্কুলার, সো এইসবই হতে পারে। কনজেনিটাল আমি আসছি, ইনফেকশন তো ভেরি কমন না, হ্যাঁ। আমরা তো যে ফুচকা খাও বা ইয়ে খাও, হ্যাঁ, আমিও ভালোবাসি ফুচকা খেতে, ঠিক আছে, কিন্তু they are all predisposed to infections. কি সালমোনেলা, শিগেলা, ইকোলাই, ভেরি কমনলি আর কি এগুলো ইনফেকশন করে আর কি, ঠিক আছে। দ্যাটস ওয়াই স্মল বয়েলে খুব ভালো করে ইয়ে দেওয়া আছে, মানে লিমফ্যাটিক টিস্যু দেওয়া আছে আর কি, যাতে করে দেখান ইয়ে, হ্যাঁ, তাই না? স্টমাকে কিছু আছে, স্টমাকে লিমফ্যাটিক্স, দেয়ার পসিটিভ অফ লিমফ্যাটিক্স, এটা মনে রাখবে, এমসিকিউ আছে অনেক সময়। স্টমাকে কি হয়, অ্যাসিড দেওয়া আছে, হ্যাঁ, ভাবছি অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেয়, কিন্তু লিমফ্যাটিক্স দেয়ার ইজ আ রেডি পসিটিভ। বাট স্মল বয়েল ওদের অ্যাসিড নেই, বাট দে হ্যাভ গুড লিমফ্যাটিক্স, so that they can handle all these. Okay. Inflammatory কি, very inflammatory কি ডিজিজ? Crohn's disease. হ্যাঁ, ওটা আলাদা করে পড়াবো, Crohn's ইউসি আলাদা করে পড়াবো। So Crohn's disease very common, inflammatory. টিউমার, ডিফারেন্ট টাইপস অফ টিউমার হতে পারে, অ্যাডিনোকার্সিনোমা হতে পারে, লিম্ফোমা হতে পারে, জিআইএসটি হতে পারে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল স্ট্রোমাল টিউমার, হ্যাঁ, এগুলো কিন্তু শর্ট নোট আসে, জিআইএসটি এগুলো পড়াবো সব এগুলো, হ্যাঁ। ভাস্কুলারে কি হতে পারে, যে বললাম ভাস্কুলারে mesenteric, superior mesenteric artery thrombosis, superior mesenteric artery embolus, superior mesenteric vein thrombosis, superior mesenteric vein, তাই না, এগুলো খুব কমন। সো ভাস্কুলার ডিসঅর্ডার ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ওকে। আজকে একটা কনজেনিটাল ডিজিজ বলি, এটা কি আইডেন্টিফাই দেখি। এটা স্মল ইন্টেস্টিন, হ্যাঁ। এই দেখো এটা কি বসে আছে, বাচ্চারা লোকে দেখতে পেলেই কেটে ফেলে দেয় না। আগে বলো এটা কি, অ্যাপেন্ডিক্স, দিস ইজ অ্যাপেন্ডিক্স, হ্যাঁ। এবার একটা তোমাকে সিনারিও বলি, এটা একটা ধরো 10 বছরের বা ইয়ের পেটে ব্যথা হয়েছিল, আড়াইয়ের পেন, তো খুলে দেখা গেল এই অ্যাপেন্ডিক্স তো দেখে নর্মালি মনে হচ্ছে, তাই না? ইটস নট ইনফ্লেমড। ইনফ্লেমড হলে কি হবে, সাইন্স অফ ইনফ্লামেশন, হ্যাঁ। সো অ্যাপেন্ডিক্স ইনফ্লেমড হলেও কি হবে, ব্লাড ভেসেল গুলো প্রমিনেন্ট হবে, ইট উইল বি রেড, দে আর নট লাইক, এটা তো নর্মাল, হ্যাঁ। এবার যদি অ্যাপেন্ডিক্স খুলে দেখা যায় নর্মাল, কিন্তু পেশেন্টের অ্যাপেন্ডিক্সের মধ্যে ব্যথা হয়েছিল, তাহলে কি ভাবতে হয়, মেকেলস ডাইভার্টিকুলাম, ইয়েস। সো দিস ইজ মেকেলস ডাইভার্টিকুলাম। সি, this is a true congenital diverticulum, true diverticulum, they contains all the layers. This is Meker's diverticulum. So এটা খুব কমনলি অ্যাপেন্ডিক্সের জন্য জিজ্ঞেস করবে, এটা পরীক্ষাতে জিজ্ঞেস করবে যে অ্যাপেন্ডিক্সের মতো পেইন হয়েছিল, তুমি খুললে, বা অ্যাপেন্ডিক্সের ডিডিতে জিজ্ঞেস করবে, খুললে দেখলে অ্যাপেন্ডিক্সটা নর্মাল, তাহলে কি ভাববে? তো নেক্সট ভাবতে হবে যে আরে এটা মেকেলস ডাইভার্টিকুলাম, তাহলে ইন্টেস্টিনটাকে স্ট্রেস করে দেখতে হবে আর কি, ঠিক আছে। এই যে মেকেলস ডাইভার্টিকুলাম, এটা সিটিতে দেখা গেছে এখানে, হ্যাঁ। বা যদিও রেডিওলজিক্যালি ইজ ভেরি ডিফিকাল্ট টু ডায়াগনোজ, সবসময় দেখা যায় না, বোঝা যায় না, ওকে। এটার একটা কিছু, এটা একটা অ্যাডজেক্টিভ বলো দেখি, রুল অফ টু, হ্যাঁ, ইয়েস। হোয়াট ইজ রুল অফ টু? ফার্স্ট হচ্ছে প্রিভ্যালেন্স হচ্ছে 2% পপুলেশনে, ওকে, 2% পপুলেশনে, ভেরি গুড। হ্যাঁ, 2 সেন্টিমিটার না, 2 ইঞ্চেস, 5 সেন্টিমিটার, হ্যাঁ, না, 2 ফিট, 1 ফিটে 30 সেন্টিমিটার, সো 60 সেন্টিমিটার ফ্রম আইসি জাংশন। সো যদি অ্যাপেন্ডিক্স নর্মাল থাকে, অ্যাটলিস্ট 60 সেন্টিমিটার অফ ইলিয়াম ইউ হ্যাভ টু সি। সো ই সেড 2 ফিট ফ্রম আইসি ভালভ। সো 2% পপুলেশন, 2 inches long,
2 feet from ICU আর কি 2 আছে এর complications are 2% ক্ষেত্রে majority are asymptomatic but complications occurs in 2% of patients yes it's a 2% tumor okay আর কি হয় হ্যাঁ 2 times more common in male very good 2 times more common in male yes আর very good আর আরেকটা 2 আছে এতে কি মিউকোসা থাকতে পারে এই নরমাল মিউকোসা কি নরমাল মিউকোসা তো লাইক স্মল বাট এখানে আর কি মিউকোসা হতে পারে ইটস কল হেটেরোটপিক মিউকোসা কি হতে পারে অনেকে জিজ্ঞেস করেছে পেপটিক আলসার কোথায় হয় হ্যাঁ কি আনসার আমি এক্সপেক্ট করেছিলাম আর কি সব অ্যানসার দিয়েছে পেপটিক আলসার কোথায় হয় স্টমাকে হয় ডি1 আর কোথায় হয় মেকলসে হতে পারে তাহলে হেটেরোটপিক মিউকোসা কি হতে পারে গ্যাস্ট্রিক মিউকোসা হতে পারে প্যানক্রিয়াটিক মিউকোসা হতে পারে সো 2 টাইপস অফ হেটেরোটপিক মিউকোসা হতে পারে এতে হ্যাঁ ভেরি কমন ওকে সি so what is Beckel's diverticulum basically is a remnant of the persistent vital intestinal duct তাই না এমব্রায়ো স্টেজে যখন থাকে ইয়ক সাকে যখন থাকে ওমফালোমেসেন্ট্রিক ডাক্ট তখন তো ওখান দিয়ে নিউট্রিশন আসে তাই না পরে ওটা অবলিটারেট করে যায় কারোর ক্ষেত্রে অবলিটারেট করে না তখন ওটা ওইভাবে মেকেলস হয়ে থেকে যায় ইন 2% ক্ষেত্রে হ্যাঁ এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট আর কি ভগবানের তাই না সো all course of bowel wall থাকে আর কি হ্যাঁ so it's a 2% tumor correctly said ঠিক আছে okay so almost 20% ক্ষেত্রে হেটেরোটপিক মিউকোসা থাকে so gastric mucosa থাকতে পারে মানে intestinal type তারপরে gastric most common colonic ও থাকতে পারে or pancreatic type থাকতে পারে ঠিক আছে so intestinal type হতে পারে gastric or colonic and pancreatic type so majority are asymptomatic এটা খুব কমনলি মানে কন্ট্রাস্ট রেডিওলজিতে কিন্তু চট করে দেখা যায় না বিকজ অপটিক্যাল ইজ ভেরি ডিফিকাল্ট টু ডিটেক্ট ওকে তাহলে কমপ্লিকেশনস কি হতে পারে মেজরিটিতে অ্যাসিম্পটোমেটিক কমপ্লিকেশনস কি হয় ইয়েস তাহলে দ্য মোমেন্ট ইটস হেটেরোটপিক মিউকোসা যাদের এই 2% ক্ষেত্রে প্রেজেন্টেশন হয় আর কি যাদের বেশি হেটেরোটপিক মিউকোসা থাকে তাদেরই কমপ্লিকেশনস বেশি হবে তাই না তাহলে গ্যাস্ট্রিক যদি মিউকোসা থাকে তাহলে কি হবে পেপটিক আলসার আমি জিজ্ঞেস করলাম পেপটিক আলসার কিন্তু কেউ বলবো না যে এটা Beckel's diverticulum হতে পারে হ্যাঁ এগুলো হচ্ছে বেশি মার্কস পেতে গেলে লাগবে ঠিক আছে সো গ্যাস্ট্রিক মিউকোসা থাকলে পেপটিক আলসারেশন হতে পারে এটা হয় জাস্ট ডিস্টাল টু দ্য ডায়াবেটিকুলাম ওকে জাস্ট ডিস্টাল টু ডায়াবেটিকুলাম হ্যাঁ ওকে আর ওখানে তো অ্যাসিড নেই যে প্রোটেক্ট করবে সো অ্যাসিড বেরোলে দে উইল কজ আলসারেশন আলসারেশন করলে আর কি হতে পারে স্মল ইন্টেস্টাইন ইজ ভেরি ভাস্কুলার না পারফেশনের আগে ব্লিডিং বিকজ ইট উইল ইরোড দ্য মিউকোসা অত আর্টারি সাপ্লাই ভালো আর্টারি সাপ্লাই সো ইট উইল কজ ব্লিডিং এবার এই ব্লিডিংটা ইউ উইল প্রেজেন্ট অ্যাজ লোয়ার জি ব্লিড অত নিচে তো কাজে এটা আপার জি হবে না লোয়ার জি ব্লিড ঠিক আছে কি বলে এটাকে বাচ্চাদের খুব কমনলি হ্যাঁ না মেলিনা তো ইজিলি আপার জেতে হলো না হ্যাঁ হেমারেজিয়া কিন্তু ওটাকে একটা নাম আছে রেড কারেন্ট কি বলো ঠিক বললো কি জেলি হ্যাঁ রেড কারেন্ট জেলি হোয়াট ইজ কারেন্ট রেড কারেন্ট জেলি দেখো তো নেটে একবার দেখো রেড কারেন্ট জেলি তো স্টুল যেটা হয় বাচ্চাদের এটাকে বলা রেড কারেন্ট জেলি আর কি ঠিক আছে রেড কারেন্ট জেলি আর কি দেখেছো রেড কারেন্ট দেখো আমাদের ছবি রেড কারেন্ট পেয়েছো রেড কারেন্ট ছবি হ্যাঁ আছে ছবি রেড কারেন্টের কই দেখি ছবি কই না রেড কারেন্ট জেলি জেলি হিসেবে দাও মানে স্টুল হিসেবে দিও না আর কি হ্যাঁ জেলি জেলি রেড কারেন্ট জেলি ছবিটা দাও আর কি কই না ওরা ইন্টারেস্ট আমি হতে পারে ওটা আমার হতে পারে না না রেড কারেন্ট জেলি মানে ফুডটা হ্যাঁ এই যে ফুডটা ঠিক আছে সো দিস ইজ রেড কারেন্ট জেলি ফুডটা যেটা তুমি যদি স্টুলটা দেখো স্টুলটা এরকম হবে হ্যাঁ তাই না সো দেখবে দেখো এই যে ব্রিটিশ ইয়ার যারা আছে না এরা সব প্রচুর দেখবে খাবার দাবার নিয়ে সব এইসব এইগুলো বলে আর কি অ্যানচোভি সস পাস পাস অ্যাকচুয়ালি খাবারগুলো এরকম হয় আর কি তাই না সো যে রেড কারেন্ট জেলি যেটা হয়
ওই টাইপের দেখতে হয় আর কি, হ্যাঁ বাচ্চাদের ভেরি কমন। সো রেড কারেন্ট, দ্যাটস ওয়াই রেড কারেন্ট, ওটা একটা খাবার ওই রকম হয় বলে নাম হচ্ছে রেড কারেন্ট জেলি স্টুল, ঠিক আছে। সো বাচ্চাদের ভেরি কমন, এবং বাচ্চাদের দেখবে যাদের সিমটম হয় ইউজুয়ালি 2 বছরের নিচে ভেরি কমন, এই আনাদার 2 বছরের নিচে খুব কমনলি বিয়ে হয়। সব বিয়েতেই হতে পারে, 10 বছরেও হতে পারে, অ্যাডাল্টেও প্রেজেন্টেশন হতে পারে। বাচ্চা আর অ্যাডাল্টের প্রেজেন্টেশন আলাদা হয়। বাচ্চাদের তুমি যদি লেস দ্যান 2 ইয়ার্স দেখো, মোর দ্যান 50% উইল হ্যাভ, বা 2 বছরের নিচে বাচ্চাদের যদি জিআই ব্লিড হয় তার 50%-এর উপর কজ হবে হচ্ছে মেকেলস ডায়াবেটিকুলাম। ওকে, এগুলো প্রডিউস রেড কারেন্ট জেলি। ওকে, সো রেড কারেন্ট জেলি এটা খাবার, ওই রকম দেখতে হয় বলে ইটস কল্ড রেড কারেন্ট জেলি। ওকে, আর বড়দের প্রেজেন্টেশন হচ্ছে, বড়দের হয় অবস্ট্রাকশন নিয়ে প্রেজেন্ট করে, হ্যাঁ, বিকজ এই যে জেলি যেটা আছে, সরি জেলি বলছি, মানে ডায়াবেটিকুলাম যেটা আছে ওটা ক্যান অ্যাক্ট অ্যাজ এ ইন্টারসেপশন, হ্যাঁ, একটা ইন্টারসেপশনের পয়েন্ট হিসেবে, লিড পয়েন্ট হিসেবে কাজ করতে পারে। ওইখানে ভাইটাল ইনজেকশন ডাক্তার থাকে, ওখানে অবস্ট্রাকশন হতে পারে, হ্যাঁ। আর কি হতে পারে, ডায়াবেটিকুলাইটিস হতে পারে, এই ইন্টারসেপশন করে অবস্ট্রাকশন করতে পারে, ঠিক আছে। ব্যান্ড থাকতে পারে ডায়াবেটিকুলাম টু আম্বিলিকাস, এবার বেশি ইনফ্লেমড হয়ে ওটা পারফরেট করে যেতে পারে। অ্যান্ড কুইজ কোয়েশ্চেন, লিটাস হার্নিয়া, যদি মেকেলস ডায়াবেটিকুলাম হার্নিয়ার সময় জিজ্ঞেস করে না, সব অড নাম জিজ্ঞেস করে, সো ওয়ান ইজ লিটাস হার্নিয়া। আর যদি মেকেলস ডায়াবেটিকুলাম থাকে ইনগুইনাল ফিউমার হলে ইজ কল্ড লিটাস হার্নিয়া, ঠিক আছে। ওকে, obviously must be extremely rare, I have never seen but can happen, ঠিক আছে। তাহলে কি করা যায়, ধরো অপারেশন করতে গিয়ে দেখলে মেকেলস ডায়াবেটিকুলাম আছে, যদি কমপ্লিকেশনস হয় ইউ হ্যাভ টু রিসেক্ট। ওকে, নরমালি উই রিসেক্ট ইট, মানে অন্য কিছু না, রিসেক্ট না করলে হবে না, বিকজ ইটস নরমালি ইন্টেস্টিন থেকে ওয়াইড মাউথ হয় আর কি। আর যদি আমরা দেখি যে এমনি এমনি আছে আর কি, ধরো মানে কোনো একটা কারণে অপারেশন করতে গিয়ে দেখা গেল একটা মেকেলস ডায়াবেটিকুলাম আছে, মাঝে মাঝে বেরোয় 2% ক্ষেত্রে, সো অ্যাজ এ ল বা অ্যাজ এ রুল মাঝে মাঝে বেরোবে, 2% ক্ষেত্রে তো বেরোবে। সো যদি দেখো যে ওয়াইড মাউথ, কোনো মানে ইটস নট কজিং এনি সিমটমস, you can simply leave it alone, but always mention the note that this patient has Meckel's diverticulum. আর যদি কখনো এরকম সিমটম হয়, that note will come handy, this patient has Meckel's diverticulum. ওকে, তুমি ছেড়েও দিতে পারো ওকে, if it is not causing any trouble at that time। ধরো অন্য কোনো কারণে ল্যাপারোটমি হচ্ছে, তুমি দেখলে একটা Meckel's diverticulum আছে, ওয়াইড মাউথ, you can simply wait। ওকে, কিন্তু যদি কমপ্লিকেশনস করে বা ইনফ্লেম থাকে, অ্যাকুট ইনফ্লেম থাকে, ধরো এই যে অ্যাপেন্ডিক্স করতে গেছো, অ্যাপেন্ডিক্স নর্মাল দেখলে ওখানে ইনফ্লামেশন হয়ে আছে, দেন ইউ হ্যাভ টু টেক ইট আউট। ওকে, ইন্টেস্টিনাল শর্ট ইন্টেস্টিনাল ডিসেকশন অস্টোমোসিস, ঠিক আছে। আর এটাকে মানে ধরো জানা নেই, সিমটম এরকম হচ্ছে, কি ইনভেস্টিগেট করে, হোয়াট ইজ মেকেল স্ক্যান, মেকেল স্ক্যান লিখিয়ে দেওয়া হয় তখন, ইফ ইউ সাসপেক্ট মেকেল স্ক্যান, হোয়াট ইজ মেকেল স্ক্যান, এটা বেসিক্যালি নিউক্লিয়ার মেডিসিন টেস্ট, 99 টেকনিশিয়াম মেটাস্টেবল, এম টেকনিশিয়াম, ওকে, ইটস কল্ড মেটাস্টেবল টেকনিশিয়াম। তো ওটা কি হয়, ওটা আইডেন্টিফাইজ দ্য ectopic gastric tissue। ওকে, সো ইফ ইট ইজ দেয়ার ইট উইল লাইট আপ। আর যদি ব্লিডিং হয় তাহলে অনেক সময় ব্লিডিং স্ক্যান করি, হ্যাঁ, ব্লিডিং স্ক্যান, যদি ব্লিডিং ইজ দ্য প্রেজেন্টেশন। ওকে, or else otherwise Meckel scan, which is a 99M technetium nuclear medicine scan. Okay, it will basically detect the ectopic gastric tissue. ঠিক আছে, আজকে এই অবধি থাক, আরো আছে এরপরে। টাইফয়েড, যেটা কমনলি মানে স্মল বা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টাইফয়েড পারফোরেশন, টাইফয়েডের কমপ্লিকেশনস, ইন্টেস্টিনাল টিউবারকুলোসিস, হ্যাঁ, তারপর ক্রনস ডিজিজ, আর তারপরে টিউমার। আরো দুটো ক্লাস মনে হয় লাগবে আমাদের স্মল বল, দেখে নেবো, ঠিক আছে। বাট একটু একটু করে পড়ো, তারপর ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, এই মাসটা স্মল বলই লাগে, এই মাসে আমি কোলনে যাবো না, স্মল বলই দেবো, কিন্তু কমন জিনিস ভালো করে পড়বে, হ্যাঁ, যেটা বলতে পারো। আর অলওয়েজ মেক এ স্টাডি গ্রুপ, 3, 4, 5, 6 যেরকম হয়, একজন পড়বে আরেকজনকে জিজ্ঞেস করবে, তাহলে ইজি হয়। বলা প্র্যাকটিস করতে হবে, তোমাদের বলা ভালো লাগে, মোটেও ভালো হচ্ছে না, হ্যাঁ, বলা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। আর এনি কোয়েশ্চেন? কোয়েশ্চেন আছে কিছু? পরীক্ষায় কমন জিনিসই জিজ্ঞেস করা হবে, যা প্র্যাকটিক্যাল তাই কেউ মানে, হ্যাঁ,
তাই না? কেউ উল্টোপাল্টা জিনিস জিজ্ঞেস করবে না, সব কমন জিনিস যেটা যেটা করবে তাই জিজ্ঞেস করবে, ডেইলি লাইফে যেটা লাগে, আরে সেটাই তো মনে থাকে আলটিমেটলি। ঠিক আছে না? থিওরি তো তোমরা যেমন থিওরি পড়ো, আমরা যখন থিওরি পড়তাম থিওরির সময় কিছু এক্সট্রা পড়তে হয়, কিন্তু তার সবকিছু যে সবসময় মনে রাখতে তা নয়। ডে টু ডে লাইফে যেটা থাকে প্র্যাকটিক্যাল পরীক্ষা দেখবে সেটাই জিজ্ঞেস করবে। কারণ আরে টিচাররা কি থোড়ি রোজ পড়ছে নাকি? হ্যাঁ, আমি কি রোজ পড়ি নাকি? আমি তো ক্লাস থাকলে পড়ি। ঠিক আছে, ও তো এত এরপরে সব থাকবে এগুলো। ঠিক আছে, ওগুলো তো হয়ে যাবে, ইনস্ট্রুমেন্ট তো হয়ে যাবে আর কি। ঠিক আছে, ঠিক আছে, ইনস্ট্রুমেন্ট তো সব হয়ে যাবে এগুলো। বেসিক বেসিক ইনস্ট্রুমেন্টস তো সেম। সেই ইনস্ট্রুমেন্টটা কি থাকবে? নেম দ্য ইনস্ট্রুমেন্টস, পার্টস অফ ইনস্ট্রুমেন্টস, কোথায় ইউজ করেছো, সিলেকশন কি হবে। সো ঠিক এই ফরম্যাটেই এই কোয়েশ্চেন থাকে, মানে এটা নেম দ্য ইনস্ট্রুমেন্ট, পার্টস অফ দ্য ইনস্ট্রুমেন্টস, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ কোথায় ইউজ হয়, স্টেরিলাইজেশন কি হবে, ব্যাস এই কোয়েশ্চেন। মেজরিটি অটোক্লেভ হবে, মানে স্টিল ইনস্ট্রুমেন্টস, এগুলো তো স্টিল বেসিক্যালি, সো মেজরিটি আর স্টিল ইনস্ট্রুমেন্টস, তো এগুলো সব অটোক্লেভ হবে। আর যেগুলো ধরো ক্যাথিটার বা ওগুলো থাকবে, ওগুলো গামারের স্টেরিলাইজেশন বা এইসব থাকবে, কিছু কিছু ইটিও করা যায় ওগুলো। তো বেসিক স্টেরিলাইজেশনটা একটু, মানে আবার সার্জিক্যাল স্টেরিলাইজেশনটা একটু পড়ে নিতে হবে, ওটা আমি পড়িয়ে দেবো, ক্লাসে পড়িয়ে দেবো। হ্যাঁ, ইনস্ট্রুমেন্ট আমি এই বাসায় রেখেছি আর কি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ইনস্ট্রুমেন্ট আলাদা করে পড়িয়ে দেবো, যে কি কি আসে, কি কি জিজ্ঞেস করে, ইনস্ট্রুমেন্ট পড়িয়ে দেবো। হ্যাঁ, ওই জন্য তো এক্সাম প্র্যাকটিস না, একটু অ্যাড হবে আর কি, যাতে কমন ইনস্ট্রুমেন্ট সব পড়বে, ইনস্ট্রুমেন্ট পড়তে বেশি টাইম লাগবে না। ইনস্ট্রুমেন্ট দেখবে নোটবই আমি দেখি কোনো ইয়ে পেলে পাঠিয়ে দেবো, তাহলে ওগুলো পড়ে যাবে চট করে। যে বেশি ধরো বিপি হ্যান্ডেল, মানে বার্ট পার্কার হ্যান্ডেল, যেটা নাইফের জন্য লাগে, যেটা ব্লেডটা তো আলাদা করে লাগানো হয় না, তো ধরো ওই হ্যান্ডেলটা রইলো। হ্যাঁ, এবার তোমার এটা কি বলে, বার্ট পার্কার হ্যান্ডেল, এটা কি, এটা নাইফের হ্যান্ডেল, এখানে আমি অ্যাড করবো, দেখবে 3 বা 4 লেখা থাকে, খুব কমন যেগুলি সেগুলোই রাখা থাকবে। 3-এ কি কি অ্যাড হয়? 3-এ হয় স্ট্যাব নাইফ অ্যাড হয়, যেটা ব্লেড হচ্ছে নাম্বার 11 আর 15 আর 10, এই 3টে 3-এ অ্যাড হয়, বাকিগুলো হয় 4-এ অ্যাড হয়। ঠিক আছে, কমন, হ্যাঁ যেগুলো কমন ইয়ে সেগুলোই বলে দেবো আর কি। কমন জিনিসই জিজ্ঞেস করবে, কেউ ওখানে আজেবাজে কিছু জিজ্ঞেস করবে না। সিম্পল, ব্যাবকক, অ্যালিস, ফরসেপ, কমন জিনিস, সিজার, হ্যাঁ মেও সিজার, মেক্সিমাম সিজার, পিএ সিজার, বলে দেবো এগুলো, কমন জিনিস জিজ্ঞেস করবে আর কি। এভরিথিং উইল বি কমন, কমন জিনিস থাকবে আর কি। ঠিক আছে, আচ্ছা ক্যাথিটার থাকবে, রাইস টিউব থাকবে, হ্যাঁ অনেকেই, আমি এবারে একটা ইউরোমিটার রেখেছিলাম, অনেকে ইউরোমিটার, কিন্তু যখন আইসিইউতে যাবে না, কি দেখবে কি কি আছে, কি কি জিনিস ইউজ হচ্ছে, হ্যাঁ কোন ক্যানুলা লাগিয়েছে, এগুলো তো ক্যানুলা তো মোটামুটি লোকে ঠিকঠাক বলেছে, আমি মনে হয় ট্রমা সিএম এর জন্য মোটামুটি লোকে ঠিকঠাক বলেছে ওগুলো আর কি। ঠিক আছে, ঠিক আছে, সো কমন জিনিসই থাকবে, কিন্তু সেটা ঠিকঠাক করে গুছিয়ে বলতে হবে আর কি, যাতে দেখে বোঝা যায় না এ প্র্যাকটিক্যাল। যখন ফাইনাল পরীক্ষা দেবে তখন টিচার যে থাকবে সে কি দেখবে, সে দেখবে যে এই পাশ করে বেরিয়ে ইন্টারনাল যখন এমার্জেন্সি ডিউটি করবে বা ওয়ার্ডে ডিউটি করবে, কমন জিনিস তুলে নিতে পারছে কিনা, এই তো দেখবে, আর কি দেখবে, আর কিছু দেখে না। ঠিক আছে, কমন জিনিস জিজ্ঞেস করবে আর কি। সো এরকম এই যে যেরকম এক্সরে দিয়েছিলাম, এরকম দেখো এক্সরের সঙ্গে প্রবলেমটা এইভাবে নিয়ে নিয়েছিলাম। এইসব মানে ট্রমা সেটিং কেউ জিজ্ঞেস করবে হয়তো, সে ট্রমাতে পরপর বলে দেবে ABCD, আর কি করে দেখবো, এই করে, এগুলো একদম মানে ফ্ললেসলি বলতে হবে একদম। ঠিক আছে, এখানে কোনো ফাম্বলের ব্যাপার নেই। ঠিক আছে, সো এক্সাম ইজ এ প্র্যাকটিস, দ্যাটস ওয়াই তোমার এটা ছিল আর কি। কিন্তু একটু পড়ো, রেগুলার জিনিস একটু করো, একটা মানে টেক্সট বই অ্যাটলিস্ট পড়ো। আর টেক্সট বইটা হচ্ছে ফর থিওরির জন্য ভালো করে বা কনসেপ্ট করার জন্য আর কি, কিন্তু বলার জন্য আবার হ্যাঁ এই হলে এই বলবো, এই হলে এই বলবো, এইটা একটু ইয়ে করতে হবে আর কি। ঠিক আছে, বলা প্র্যাকটিস করতে হবে।